বন্ধুরা, আজকে আমি উপস্থাপনা করব সেই ৯৫ সালের বন্যার একটি ঘটনা। চারিদিকে বন্যায় প্লাবিত এলাকা। অনেক পরিমাণে ব্যাপক হারে মাছ খাইছে। কেউ বড়শিতে মানে যে যেভাবে পারে বিভিন্নভাবে মাছ ধরেছে। সেই সময় মানুষ যে মাছ মারতে জানে না সেও যদি একটু জাল হাতাহাতি করে ধরছে, সেও মাছের ভাগ পাইছে। তো বেলাল এবং ইদ্রিস ভাই এরা অনেক মাছ মারতো এবং গ্রামের মানুষ সহজ সরল মানুষ ছিল। এদের বাড়ির কাছে ছিল একদম একটা ঈদগাহ ময়দান, চারিদিকে ফাঁকা। এই ঈদগাহ মাঠ থেকে কিছু দূর অংশ, অর্থাৎ বেশ কিছু দূর গেলে একটা পাওয়া যায় বটের গাছ, এবং ওখান থেকে আরো কিছু সামনে গেলে পাবেন আরো একটি বট গাছ এবং শ্মশান। তো সেই ৯৫ সালে চারিদিকে বন্যায় প্লাবিত এলাকা। তখন সেই ইদ্রিস ভাইয়েরা মাছ মারে, ইদ্রিস ভাই এবং বেলাল ভাই দুইজনে মাছ মারে। তখন একদিন তারা প্ল্যান করে যে আমরা রাতেও মাছ মারবো, কারণ দিনে তো অনেক মানুষ মাছ মারে, হ্যাঁ, দিনে ঠিক মতো মাছ পাওয়া যায় না। তো একদিন রাতে মাছ মারা অভ্যাসটা করা হোক, দেখি কীরকম হয়। দুইজনে এরকম বসে থেকে গল্প করতেছে এবং হালকা পাতলা মাছ মারতেছে। তো বলতেছে যে তাহলে আজকে রাতে মাছ মারা হোক, দুইজনে একসাথে বাড়িতে ভাত টাত খেয়ে দিয়ে বের হবো নি। তো একদম মানে ঠিকঠাক করার পর তারা সেই দিন রাতে মাছ মারার জন্য বের হবে, এবং সেই দিনটি এবং সেই রাতটি ছিল শনিবার। তো তারা সেই দিন সেই রাতে মাছ মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, এবং ঠিক তারা সেই রাতে রাত 10টার সময়, আনুমানিক রাত 10টা থেকে 9:30 অথবা 10টা এইরকম টাইমে তারা বাড়ি থেকে ভাত টাত খেয়ে দিয়ে দুইজনে জাল এবং খলি, যেটাকে বলা হয় খলি, অর্থাৎ ঠিক এত বড় একটা খলি তারা দুইজনে দুটা নিছে। তো বলতেছে আজকে তারা বাড়িতে বললেও আসছে যে এটা যে আজকে রাতে হয়তো আসতে অনেক রাত হবে, আজকে রাতে মাছ মারবো। তো এই কথা বলে গেছে, কেননা তারা কখনো রাতে মাছ মারে না। তো এই কথাটা বলার পর তারা দুইজনে চলে যায় সেই ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। ঈদগাহ ময়দানে যায়, তারা একটা বিড়ি খায়। বিড়ি খাওয়ার পর তারা বলে, দুইজনে আলাপ আলোচনা করে যে তাহলে তুই এই সাইডটাতে মার, অর্থাৎ তুই বাম সাইডে মার, আমি ডান সাইডে মারি। তখন বেলাল ভাই বলতিছে যে ইদ্রিস, বেশি দূর যাওয়ার দরকার নাই, কারণ সামনের দিকে দোশান্ত জায়গা আছে, আবার ওই মাথার মানে দক্ষিণ দিকে আপনার হচ্ছে পারে বটের গাছ আছে। ওই জায়গাটা খুব একটা দোশান্ত জায়গা, এবং ওখান থেকে আরও কিছু গেলে শ্মশান। এই কথা বলার পর বন্ধুরা, গল্পের মোড় এখান থেকে শুরু। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো তখন দুইজন দুই সাইডে ডিভাইডেড হয়ে গেল, দুইজন দুই সাইডে মাছ মারার জন্য নামে গেল। বেলাল ভাই চলে গেল বাম দিকে সে কারেন্ট জাল ফেলা আস্তে আস্তে শুরু করে, এবং ইদ্রিস ভাই চলে গেল ডান দিকে, অর্থাৎ বিল দুই সাইডে ভাগাভাগি। তো ইদ্রিস ভাই তখন সামনের দিকে আগাতে থাকে এবং বেলাল ভাই 10 ধাপ দিলেই পানি। তো তখন বলতেছে ইদ্রিস, তাহলে তুই ওইদিকে যায় মাছ মার, আমি এইদিকে কারেন্ট জাল ফেলানোর পর তখন খাওয়া জাল দেখা মনে করছে, আচ্ছা তুই দেখে শুনে থাকিস, যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিস। তো এই কথা বলার পর তখন ইদ্রিস ভাই ওখান থেকে রওনা দেয়। সামান্য একটু গেলে সেও মনে করেন যে মানে নিচু জায়গা পাবে। তো যাওয়ার পর ইদ্রিস ভাই তখন জাল খাওয়ানো শুরু করে। অনেকক্ষণ ধরে জাল খাওয়ায়, কিন্তু আসলে সে মানে লাভবান হতে পারতেছে না। অনেকক্ষণ থেকে জাল খাওয়াচ্ছে। তো বেলাল ভাই তখন বলতেছে, ইদ্রিস কি অবস্থা মাছের? তো বলতেছে মাছ তো উঠিচ্ছে খুব কম, খুচরা পুঁটি মাছগুলো বেশি উঠিচ্ছে। তো কইতে লে ধৈর্য ধারণ কর, তো খাওয়া না জাল, আমি তো কারেন্ট জাল ফেলেছি। কইতে তুইও জাল খাওয়া। তো এই কথা বলার পর দুইজন দুই দিক থেকে জাল খাওয়াচ্ছে, জাল খাওয়ানোর একটা শব্দ হচ্ছে। তো ইতিমধ্যেই তো বেলাল ভাই ওখান থেকে সরে আরও কিছু দূর সামনে যায়। যাওয়ার পর ওই দিক থেকে মাছ মারার পর তো ইদ্রিস ভাইকে বলে যে, এই ইদ্রিস, মাছ তো মনে হচ্ছে এবার আমার জালে তো অনেকগুলো আটকেছে রে, মাছ তো খুব লাফাচ্ছে দেখি। তো এই কথা বলার পর কইছে, লে মার, আল্লাহ তোরে দেখে যা থুইছে তাই হবে। এই কথা বলার পর তখন ইদ্রিস ভাই সামনের দিকে আরো আগায় যায়, বেশ কিছু দূর সামনে আগায় যায়। যাওয়ার পর সে ওখান থেকে খাওয়ানো শুরু করে। মাছ খাওয়ায়, কিন্তু মাছ পায় পরিমাণে কম। এরকম করতে করতে অনেক দূর পর্যন্ত সে চলে যায়। হ্যাঁ, তো তখন একে অন্যের কথা আর শোনা যাচ্ছে না, ডিভাইডেড হয়ে গেছে। যেহেতু ইদ্রিস ভাই আছে ডান দিকে আর বেলাল ভাই আছে বাম দিকে। তো তখন ইদ্রিস ভাই সেই বট গাছ, যে মাঠের মধ্যে একটা বট গাছ, জায়গাটা খুব দূষান্ত, সেই বট গাছের থেকে অনেকটাই দূরে আছে। ঠিক সে
ওই জায়গাতে জাল খাওয়ানো শুরু করে। তো আস্তে আস্তে তখন সে জাল খাওয়াতে লাগে এবং খাওয়াতে খাওয়াতে কিছু দূর যাওয়ার পর দেখে মাছ খলবল 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 করে লড়িচ্ছে। এত পরিমাণে মাছ, হ্যাঁ, এত পরিমাণে মাছ। তখন ওই জায়গার থেকে ইদ্রিস বলতেছে, এ ভাই বেলাল, এদিকে আয়, মাছ এদিকে অনেক রে ভাই, এদিকে অনেক মাছ, এদিকে আয়। ওর কথা শোনা পেলে তো সে তো চলে গেছে অনেক দূর। তো যাই হোক, সে একটা মনের বুঝ দেওয়ার জন্য তখন ওই কথাটা বলিচ্ছে। তো ওর কথা তো তখন তো সে শুনতে পাচ্ছে না। তখন ওই যে জায়গাতে জাল খাওয়া মানে মাছটা যে জায়গাতে লড়তিছে বেশি, সে আস্তে আস্তে করে সেই জায়গাতে একটা খাওয়া মারার পর জালের ভিতরে মাছ খলবল 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 করে লড়ে। হ্যাঁ, তো এই দেখে সে খুব আনন্দিত হয়। যে যাক, অনেকগুলো মাছ পাইছি। তো এই কথা বলার পর তখন সে আস্তে আস্তে করে জালটা উঠানোর পর সে জাল ঝাড়ার পর জালের যে মাছগুলো আটকে, সে মাছগুলো খলিতে রেখে দেয়। দেখে যে মানে খলির অর্ধেক পর্যন্ত হয়ে গেছে। হওয়ার পর সে পুনরায় জালটা ঝাড়ে আবার রেডি হচ্ছে যে খাও মারবে। তো ওখান থেকে আরো একটু সামনে দেখে যে ওই রকম মাছ খলবল খলবল করে লুটছে। তখন সে ওই মাছ লড়া দেখে সে ওই জায়গাতে খাও মারার পর বেশ কিছুক্ষণ ওখানে ওয়েট করার পর জালটা পড়তে হবে, মাছটা নড়বে, কেননা জাল কোনো দিকে যদি ছিঁড়ে ফাটে যায় তাহলে মাছ তো একটাও পাবে না। সে কারণে একটু দেরি করে। ওই টাইমে দেরি করার পর তখন সে আস্তে আস্তে জালটা উঠানোর পর দেখে বেশ মোটামুটি আবারও মাছ ভালো পাইছে। তো এই দেখে সে আরও একটু আনন্দিত হয়, যাক ভালোই মাছ পাইছি, সমস্যা নাই। এই কথা বলে সে জালটা আস্তে আস্তে খলির কাছে নিয়ে আসে, আস্তে আস্তে জাল ঝাড়ে এবং খলিতে মাছ থই। কিন্তু সে লক্ষ্য করেন এরই মধ্যে একটা মজার ব্যাপার আছে বন্ধুরা। তো আমাদের চ্যানেলটি এখনও যারা আমাদের গল্প শুনতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর কে কোথা থেকে আমাদের গল্পটা শুনতেছেন বন্ধুরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন, কেননা আপনাদের কমেন্ট আমাদের একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। কেননা আপনাদের এই একটা কমেন্ট আমাদের একটা কাজ মানে একটা গল্প, একটা স্টোরি উপস্থাপনা করতে অনেক উৎসাহিত করে, মনে আনন্দ দেয়। দয়া করে একটি কমেন্ট অবশ্যই করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন। তো তখন সে লক্ষ্য করেনি যে তার খলিতে মাছ নেই। সে কিন্তু মানে অর্ধেক খলি পর্যন্ত মাছ রেখে গেছে। হ্যাঁ, সে মাছ ঝাড়া তাহলে সে লক্ষ্য করেনি যে তার খলিতে মাছ নেই। তো তখন ওই মাছগুলো যখন খলি থুয়ার পর তখন খলির দিকে দেখে, সে মনে করছে যে হয়তো বা খলি তার ভরে গেছে মাছে। কিন্তু তখন সে দেখে যে খলিত মাছ এখনো তলার। তখন সে একটু মাথা চুলকায় আর মানে চিন্তিত হয়ে যায়, ক্যারে এক্ষুনি খলয়ের অর্ধেক খলয়ে মাছ তুললাম, সেই মাছটা আমার নেই, ব্যাপার। তো তারপরে ওখান থেকে আবার কিছু দূর সামনে গেল, খলি এবং জাল দুটাই সঙ্গে করে নিয়ে গেছে। মাজা পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি, সুন্দর করে হাঁটতেছে আর দেখে চাঁদের আলো ফটফট ফটফট করেছে। চাঁদের আলো, মাছ এইরকম করে পানির উপর ঢেউ খাচ্ছে, মাছ লড়িচ্ছে। তো ওই না দেখে সে খলবল খলবল করে মাছ লড়িচ্ছে, ওই জায়গাটা দেখে সঙ্গে সঙ্গে তখন আবারও মারার পর তখন সে খলিটা করছে কি, এই পিছনে গামছার সাথে গলার সাথে বেঁধে রাখছে। তো তখন সে খলি মাছটা রাখছে। ওই সময় যে বটের গাছের কথা বললাম, সে ওই বট গাছের দিকে একবার লক্ষ্য করলো, যে চারিদিকে লক্ষ্য করলো যে কেউ আছে কি না নেয় বা কোনো সমস্যা এই ধরনের মনে করলো। তখনও তার খলির পিছনে মাছ লড়তিছে, সেইবার আর মাছ কোথাও যায়নি। তো ওই জালটা খাও মারে তুলে নিয়ে আসার পর দেখে যে আবার সেই পুনরায় চুচড়া পুঁটি মাছ সামান্য পরিমাণে। তো এইরকম করতে করতে ওখান থেকে শ্মশানের দিকে সে অগ্রসর হয়, একাএকি শ্মশানের দিকে অগ্রসর হয়। ওই বটের গাছ এবং শ্মশান মাঝামাঝি যখন, তো বন্ধুরা একটা কথা বলে রাখি,
যে ওখানে একটা ছোট নদীও আছে এবং ডাঁড়া, যেটাকে আমরা বলি ছোট নদী আর গ্রামের মানুষ বলে ডাঁড়া, নদীর মতনই, কিন্তু ওই জায়গাটা খুব গভীর। ঠিক ওই জায়গাতে মনে করেন যে সেই জায়গা এখনো পায়নি, তবে পাবে। জাল খাওয়াচ্ছে, যাচ্ছে, যেতে যেতে দেখে সেই ছোট নদীর কাছে ওখানে একটু উঁচা জায়গা আছে জাল পরিবেশ রাখার মতো। তো তখন নদীর নদীর কিনারে দেখে যে মাছ খলবল খলবল করে লড়িচ্ছে, মাছ খলবল খলবল করে লড়িচ্ছে। তো ওইটা দেখে তখন সে আবারও পুনরায় জালে খাওয়া মারার পর সে মানে এত পরিমাণে মাছ পায়, এক খলি ভরে যায়। তো বলতেছে দেখ, এক খলি মাছ হয়ে গেছে, তাহলে আমি আর বেশিক্ষণ দেরি কোনা দিয়ে একটা খাওয়া মারে চলে যায়। আসলে যারা মাছ মারে তারা মাছ মারার নেশাটাই অন্যরকম। মাছ অফুরান্ত পাওয়ার পরে তাদের লোভ ফুরায় না। তো এই কথা বলার পর তো তখন সে ওখান থেকে আরেকটু কিছু দূর সামনে যায়, যাওয়ার পর সে ওখানেও যায়, দেখে ওইরকম মাছ খলবল খলবল করে লড়িচ্ছে। তো লড়ার পর তখন ওখানেও একটা খাও মারার সময় সে কিন্তু আস্তে আস্তে বটের গাছের দিকে অগ্রসর হচ্ছে। সে মাছ মারার তালে ভুলে গেছে যে এই জায়গাটা দোষান্ত। তো তখন ঠিক সেই সময় আবারও পুনরায় জাল তোলে, জাল তোলার পর জাল ধারে এবং মাছ এভাবে খলিত করে রেখে দেয়। হ্যাঁ, আর খালি খলি মাছ ভিতরে খলবল করে লড়িচ্ছে। তখন সে চিন্তার মধ্যে পড়ে, কারে আমি এখনই খলি ভরে মাছ তুললাম, সেই মাছ নাই, মানে সে তো পুরো মানে আচমকা হয়ে যায়। সে পুরো অচমকার মধ্যে পড়ে যায়, আমি খলি ভরে মাছ তুললাম, সে মাছটা আমার গেল কোথায়। তখন দেখার পর সে মানে আশ্চর্য বিষয় হয়ে যায়। তখন সে একটু একটু অনুভব করে যে তার পিছনে কেউ হয়তো বা লাগছে। তো সে তখন মানে একটু একটু অনুভব করে যে আমি খলি ভরে দুইবার মাছ তুললাম, আমার মাছ দুইবারই নাই। কথা বলার পর সে পুনরায় আবার আধ খলি মাছ থোয়ার পর আবার পুনরায় জাল খেয়া মারার পর যে ওই বট গাছ থেকে একটা লম্বা হাত চলে আসছে, সে বুঝতে পারেনি। তবে সে একটু অনুভব করলো এতটুক যে মনে হয় তা কেউ ফলো করতেছে, তা কেউ ধরতে আসতেছে, এইরকম একটা অনুভব করলো। তো বন্ধুরা, এখনও আপনাদেরকে বলতেছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো তখন সে অনুভব করে যে লম্বা একটা মানে কেউ যেন ওর পিছনে একটা মানে আসতেছে বা কেউ ধরবে, এইরকম একটা সে একটা অনুভব করে। কিন্তু আসলে সে নদীতে জাল ফেলে রাখছে, যার কারণে সে মানে ওই জিনিসটা গুরুত্ব দিচ্ছে না। মাছ এদিকে খলবল খলবল করে লড়িচ্ছে জালের ভিতরে। তো ওই যে মাছটা দেখাতে সে এই দিকে আর মানে অনুভব করেনি। তো তখন ওই লম্বা হাতটা আস্তে করে সে খলির থাকে, খলিটা শূন্যতে এভাবে টান মারে নিয়ে চলে যায়। খলি কিন্তু ওখানে আর নাই। তখন সে মনে করেন যে আস্তে আস্তে জালটা উঠাতে মোটামুটি সময় লাগে 2-4-5 মিনিট সময় লাগে জাল উঠাতে, কারণ জাল যেহেতু বড়, আপনারা যারা মাছ মারেন অবশ্যই জানবেন বিষয়টা। তো তখন এই সুযোগে তখন সেই খলিটা আবার শূন্যতে ওখানে রেখে দেয়। দেওয়ার পর তখন যখন মাছটা একটা রাখছে তখন আবার ফাঁকা খলবল খলবল করে লড়িচ্ছে। তখন সে পুনরায় আশ্চর্য হয়ে যায়। তখন সে মানে একদম কনফার্ম হয়ে যায় যে আমার পিছনে কেউ লাগছে, কেননা আমি মাছ ভর্তি খলি থুচ্ছি, সেই মাছ আমার নেয়। তো সে তখন একটা জিনিস মানে বোঝার চেষ্টা করতেছে যে ঠিক আছে, আমি দেখি এই জিনিসটা কি। সে ওখান থেকে আবার একটু সামনে চলে আসে, দেখে মানে চাঁদের আলো ফটফট করতেছে, বিভিন্ন ধরনের মাছ লড়তেছে, বিভিন্ন ধরনের সে মানে দেখতে পাচ্ছে চাঁদের আলো ফটফট করিচ্ছে। তো ওইদিকে আবার বেলাল আছে। হ্যাঁ, বেলালের সাথে এই ঘটনাটা ঘটেনি, বেলাল যেহেতু নিরাপদে আছে। তো তখন সে এই চাঁদের আলো দেখা পাওয়ার পর তখন সে পুনরায় আবার একটা আবার একটা জাল এভাবে জালটা মাঝখানে চলে যায়, তখন নদীর সেই ডাঁড়া মাঝখানে যায়। তো জালটা যখন মাঝখানে যায় তখন সে বুঝতে পারে যে জালটা মাঝখানে যায় এবং জাল তখন আরও তৎক্ষণিক ভারী হয়ে যায়। হওয়ার পর তখন সে জাল আস্তে আস্তে টানে, কিন্তু জাল খুব ধীর গতিতে আসতেছে। ইতিমধ্যে সে চোখটা টেরা করে এইরকম ভাবে একটু তাকায় দেখে যে কেউ আমার খলিতে হাত দিচ্ছে নাকি, এই জিনিসটা বারবার সে একটু লক্ষ্য করে এইরকম ভাবে টেরা চোখে। তো ইতিমধ্যে যখন জালটা টানতে লাগে তখন সেই হাতটা তখন ওই বট গাছ থেকে এইরকম ভাবে আস্তে করে চলে আসে খলির কাছে যখন এইভাবে ধরে তখন সে পুনরায় এইভাবে তেরা চোখে তাকে আছে এবং এইভাবে করে জালটা নিচ্ছে। তখন দেখে একটা ঠিক এইরকম সাইজের একটা হাত
খলিটা শূন্য নিয়ে চলে গেল। এই না দেখে সে তো অবাক, এই না দেখে তো সে অবাক। আর শঙ্কর, এতক্ষণ ধরে রাত বাজে প্রায় 1:30-2টা, আমি এতক্ষণ ধরে মাছ মারিছি, এই জন্য আমার মাছ আমি পাচ্ছি না। হ্যাঁ, তো তখন সে ওই হাটটা দেখে যে আবার আস্তে আস্তে এরকমভাবে সটকে চলে আসছে, মানে আস্তে আস্তে হাটটা ছোট হয়ে যাচ্ছে। তো তখন ওই বিষয়টা লক্ষ্য করার পর সে আর কোনো কথা কয়নি। তার ভিতরে মনে করেন যে হৃৎপিণ্ড কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে চিৎকার করবে না চিল্লাবে, মানে কোনো কিছু, কেননা সে জানতে পারছে যদি আমি ওখানে চিৎকার চেঁচামেচি করি তাহলে আমাকে এখানে আস্ত প্রাণে আর বেঁচে রাখবে না। তো এই জিনিসটাই অনুভব করে সে দাঁতের উপর দাঁত দিয়ে, মানে গা তা থর থর করে কাঁপিচ্ছে এবং ভিতরে তার একটা আতঙ্ক ধরে গেছে। জাল আস্তে 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 করে টানিচ্ছে। হ্যাঁ, টানার পর তখন জালটা টানি শূন্য যখন ধারে কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখে সে খলিটা আবার পুনরায় ওখানে, যেখান থেকে খলে নিয়েছিল ঠিক ওখানে। সে তো বিষয়টা বুঝতে পারছে, যার কারণে আর কোনো কথা বললো না। না বলে ওখানে জালটা ঝাড়লো। ঝাড়ার পর যে মাছটুকু পাইছে ওই মাছগুলো অর্ধেক খলি আবার হয়ে গেছে। তো খলি মাছ হয়ে গেছে। সেই খলিটা তখন ঘাড়েতে এইভাবে নিচে নেওয়ার পর জালটা এক ঘাড়েতে নিয়ে বলছে যে আমি এটা মাছ মারবো না, কেমন জানি লাগছে, এত মাছ মারতে ভালো লাগে, হ্যাঁ, এত মাছ থমো কোনটি, মানে এইরকম ছল দিয়ে সে মানে ওই এই জিনিসটা ক্যাটে বের হয়ে চলে আসবে, তাতে শরীর ক্লান্ত লাগিচ্ছে আর ভালো লাগিচ্ছে না, মাছ মারবো না, যা পাচ্ছি এই আলহামদুলিল্লাহ। তখন ওই কথা বলার পর বেশ কিছু দূর অংশ যাওয়ার পর বলছে, কে রে, মাছ মারবো না, আমার তো পেট ভরেনি, আমার পেট না ভরতে তুই চলে যাচ্ছ। তখন তো সে আরো অবাক, সে তো পুরো আরো অবাক। তখন তো মনে করেন যে সে একেবারে মানে হাত পা থর করে ক্যাম্পার লেগে গেছে। তো এই কথা বলার পর সেই মেসো, অর্থাৎ এটা কিন্তু একটা মানে পেতনি ছিল, এটা বটের গাছ এবং সরয়ের গাছ একসঙ্গে অ্যাডজাস্ট ছিল। তো তখন সে সরাই গাছের থেকে তখন বলতিছে, আমার পেট না ভরলে আমি কি তোকে যেতে দিব? এটা তো আর দিন পাসনি, এটা রাত, হ্যাঁ এটা রাত, আমার পেট ভরা তারপরে কেন যাবি। এই কথা বলার পর তখন ওই জাল আর খলি ওখানে ফেলে দিয়ে এক ঝাড়ে খুশি দৌড় দৌড় দৌড়। তখন কোথায়, থাম, যাস না, থাম। এই কথা বলার পর তখন ওই গাছ থেকে সে একটা পা থাপ করে যখন নামে দেয়, পিছন দিকে মাথা ঘুরে দেখে, সে মনে করেন যে একটা পা যখন নামে দিয়েছে তখন তো সে আরো আতঙ্ক ধরে যায়। তখন আরো স্পিডে দৌড়, তখন সে আরো স্পিডে দৌড়। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আসলে পানির মধ্যে দৌড়াবে কি করে? সে পানি, ঠিক আছে, সে পানি, কিন্তু সে চলে গেছে ছোট নদী, এবং ছোট নদীর ধার দিয়ে কিছু অ্যাল আছে, যেগুলো উঁচু জায়গার অ্যালগুলো না আছে, সেগুলোর পানি এই যে এতটুক করে, এক গিরা করে, কেননা নিচা জায়গায় পানি বেশি। আর ওই কিন্তু জালটা ঝাড়ে ঘাড়ের নিচে ওই আলের উপর দিয়ে কিন্তু আসিচ্ছে। তারপরেও আলের পানি আছে, এতখানি করে পানি আছে, প্রায় 1 হাত, কোনো জায়গায় 1.5 হাত, কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে 2 হাত। তো ওই আলে তুলছে, কিন্তু তারপরে 1 হাত 1.5 হাত করে পানি ওই আলের উপর দিয়ে, পানির উপর দিয়ে তখন সে দৌড়াচ্ছে। হ্যাঁ, দৌড়াচ্ছে, আর মানে খুব একটা স্পিডে দৌড়াবে, মানে যত স্পিডে দৌড়াচ্ছে শরীর হাঁপসে যাচ্ছে, কেননা পানির উপর তো দৌড়াতে পারবে না, একটা মানুষ কখনো পানির উপর দৌড়াতে পারে না। তো যখন ওই মানে গাছের থেকে থাপ করে একটা পা নামে দিল, ওইটা দেখে তখন আরও স্পিডে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু আসলে পানির উপর দৌড়াতে পারে। তখন সে ওখান থেকে চিৎকার করেছে, এ ভাই বেলাল আমাকে বাঁচা, এ ভাই বেলাল আমাকে বাঁচা, এ ভাই বেলাল আমাকে বাঁচা, এরকমভাবে সে চিৎকার করেছে ফাঁকা জায়গা। তখন বেলাল এপার থেকে মানে কানটা শূন্যতে একটু সাড়া দেয়, তখন ওই চিৎকারের আওয়াজটা তার কানে পৌঁছে। বলছে, কে রে, এটা তো ইদ্রিস, কি হয়েছে ইদ্রিসের, দেখি তো কণ্ঠ শুনে তখন ও একটু তাড়াতাড়ি উঠে চলে আসে। তো আসার পর ওই ইদ্রিস তখন পানি ভাঙে চলে আসছে, আর তখন পানি থেকে মানে উঠে চলে আসছে অলরেডি শুকানের উপরে ঈদগাহ মাঠের। ওই তখন চিৎকার করেছে, তখন বেলাল করেছে, কি হয়েছে রে তোর, কি হয়েছে, কি হয়েছে, চিৎকার করেছে। ওই যে পাটা যেটা পানি ফেলছে ওই তখন আর ওটা লক্ষ্য করেনি, লক্ষ্য না করে করেছে, চিৎকার করে চুকা, কি হয়েছে তোর, কি হয়েছে, কইছে যে আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। তখন এই কথা বলার পর তখন আর একটা পা তখন ছাপ করে যখন ফেলে দেয়, তখন কিছু দূর, মানে ওর কিছু দূর, হয়তো বা দেখা যাচ্ছে 20 গজ বা 30 গজ পিছন দিকে পাটা পড়েছে। তখন বেলাল এই জিনিসটা লক্ষ্য করতে পারে যে, ক্যারে, এই জায়গাতে এক পা, ওইখানে একটা পা, মানে
আর এত বড় একটা দানব আকৃতির মানুষ কে, এটা তখন বেলাল দেখতে পায়। দেখার পাওয়ার পর ইদ্রিসকে তখন বলে, এ ভাই ইদ্রিস তুই জোরে আয়, জোরে আয়, জোরে আয়। এদিক থেকে বেলালও তখন মানে সাহায্য করার জন্য আগায় যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তখন দেখতেছে যে হাত দিয়ে এইভাবে করে ধরবে, হাত দিয়ে ধরবে। তখন বেলাল সামনে থেকে বলতেছে, ভাই ইদ্রিস তোকে ধরলো, ভাই ইদ্রিস তোকে ধরলো, তুই বেকা হয়ে দৌড়া, বেকা হয়ে দৌড়ায়, নাহলে তোকে ধরবে, বেকা হ। এই কথা যখন সে আবার বুঝতে পারে, তখন সেই রকম ঢেউ ঢেউ করে দৌড় মারে। একটা খামচি মানে এইভাবে করে খামচি মারে, কিন্তু ওই বেকা হয়ে দৌড়ানোর কারণে তখন ওটা মিস্টেক হয়ে যায়। দুইজন এক জায়গায় মিলিত হওয়ার পর ওরা দুইজন তখন এক দৌড় মারে ঈদগাহ ময়দানে ওঠে। ওঠার পর তখন দেখে যে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইদ্রিসেরও তখন মনে করেন যে জাল ওই জায়গা ফেলে দিয়ে আসছে, বেলালও এই জায়গার জাল ফেলে দিয়েছে ঈদগাহ মাঠে। ফেলে দিয়ে দুইজন একবারে দৌড় মানে বাড়ির দিকে দৌড় মারিছে আর চিৎকার করেছে দুইজনেই, এ বাবা কে কোথায় আছো, আমাকে বাঁচাও রে, মারে ফেললো, আমাকে বাঁচাও রে, আমাকে ভূতে মারে ফেললো, আমাকে ভূতে মারে ফেললো। তো এই কথা চিৎকার চেঁচামেচি করতে আশেপাশে বেশ কয়েকটা বাড়ি ছিল। তো দুই এক আধজন তখন বুঝতে পারে যে কে জানি বলতেছে মারে ফেললো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন দুইজন লোক আরো বের হয়ে আসে দুইটা বাড়ির থেকে লাঠি সাপটা নিয়ে। তো বের হয়ে আসার পর তখন দেখে যে দুটা লোক ওরকের দিকে আসে ইচ্ছে, তখন বলতেছে কে রে ওগুলা, কে কে? বলছে আমি ইদ্রিস আর এই বেলাল। কি হয়েছে তোরকে, কি হয়েছে? বলছে ভূতে আমাকে ঢাবড়ে ধরেছে, আমাকে মারে ফেলবে। এই কথা শুনে তখন ওরাও তখন এরকে বাঁচানোর জন্য আগে আসে। তো তখন ঈদগাহ মাঠের ওপার থেকেই সেই পেতনিটা বলে, বেঁচে গেল মাছ মারা, আমার পেট না ভরতে তোরা বাড়ির যাচ্ছ, দুটা লোক বাড়াচ্ছে দেখে বেঁচে গেল, ওই দুই লোকের জন্য বেঁচে গেল। তাছাড়া আজকে মাছ মারা তোকে জন্মের মতো করে শিক্ষা দিতাম, আমার পেটের খিদে নিবারণ না হতে তোরা বাড়ির দৌড় মারিচ্ছ। হ্যাঁ, আমি কেবল মাছ খাবার লাগিয়েছি আর তোরা বাড়ির দৌড় মারিচ্ছ আমার খিদা নিবারণ না করতে। আজকে তোকে ভাগ্য ভালো, যা বেঁচে গেল আজকে। তো এই কথা বলার পর তখন সেই ঈদগাহ মাঠটা ক্রস করে না, তখন ওখান থেকে নিমিষে মিশে যায়। তারাও এইদিকে থেকে আগে আসে, আসার পর কাছাকাছি আসার পর তখন তারা আস্তে করে মানে শরীর ছাড়ে যায়। যাওয়ার পর তখন তারা ওখানে মাটি ওই পানিতে থাপ করে বসে পড়ে। বসা পড়া তখন কয়েছে কি হয়েছে তোকে, কি হয়েছে? কয়েছে ভাই এই ঘটনা, মা মাছ মারবার গেছি, যে বিশাল একটা মানে দানব আকৃতি একটা পা, আর একটা পা অল্প আনা হলে ইদ্রিসের গায়ের উপর পড়বে, এইরকম পজিশন। তো এই দেখে আমাকে ভয় লেগে গেছে ভাই। তখন ওই পানির মধ্যে বসে আছে, তারপরে দৌড়াতে দৌড়াতে মানে শরীর মানে অঝর ঘামে যাচ্ছে, আর তখন এরকমভাবে মুখ চোখে পানি দিচ্ছে। আর ওই দুই ব্যক্তি তখন পানি তুলে মাথা থাপ থাপ করে দিচ্ছে, বলছে যে আর রাতের বেলা মাছ মারবা যাস না। তোকে কে মাছ মারবা যাবার করেছে? হ্যাঁ, তোকে কে মাছ মারবা যাবার করেছে? স্যান্টেল লবাবেরা দিনের বেলা মাছ মারে খাস হয় না, রাতের বেলা মাছ মারবা আসবে, আর এলে দোষান্ত যায় বলে কি জন্য যাস? তো এই কথা বলার পর কইতে ভাই আমরা কি জানি যে আমাকে সাথে এই ঘটনা ঘটবে? তো এই কথা বলার পর তখন কইতে ভাই যাই হোক, আমাকে ভুল হয়ে গেছে, আমরা আর কোনোদিন রাতের বেলা মাছ মারবার আসবো না। তো এই কথা বলার পর সে দুইজনকে ধরে তাদের বাড়িতে পৌঁছায় দেয়। দেওয়ার পর তখন বাড়ির যায়, তাদের স্ত্রী বলে কি হয়েছে এরকে? ওই চারা না হলে মরে গেল, হয়নি, আজকে ভাগ্য ভালো দেখে বেঁচে গেছে। তো এই কথা বলার পর তার স্ত্রী আবার কি হয়েছিল, তখন বলে যে পেতনি এইভাবে এইভাবে, তখন ওকে ঘাবড়ে ধরেছে, অল্পর জন্য প্রাণে বেঁচে যায়। তো তখন তার স্ত্রীও বলে যে আমরা গরিব মানুষ, আমাকে দরকার নেই মাছ মারার, তুমি আর কালকা থেকে বাবা রাতের বেলা মাছ মারার দরকার নেই, তুমি দিনেতে যা পাও মাছ মারো, আর না পারলে নেই, এমনি অনেক মাছ জড়ো হয়ে গেছে, আমরা ভাত খাবো না মাছ খাবো। তখন তারা রাতের বেলা তার স্ত্রীও এভাবে বলে। বলার পর পরের দিন সকালবেলা তারা আসে, আসার পর বাড়িতে মানে একে অন্যের সঙ্গে আবার দেখা করার জন্য আসে। কয় যে কে জাল লিবু না? কয় ভাই জাল তো নেবো, জাল এখন আছে কি না নেই এখন তো কোয়া পারবো না। তো কালকে যে ঘটনাটা ঘটলো, জীবনে নাকেত মাটিয়া মাছ নেওয়া যাবো না। তখন তার আশেপাশে আরো দুই চারজন মানে প্রতিবেশী আছে, তার স্ত্রীরাও বলছে কালকে রাতে এই ছেলের বাপ অল্প জন্য বেঁচে গেছে, কালকে রাতে এইভাবে করে ওকে ঘাবড়ে ধরেছে, তো এই জন্য অল্প থেকে বেঁচে গেছে, বাবা দরকার নেই আর মাছ খাওয়ার দরকার নেই। তো এই ছিল আজকের ঘটনা। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে, আপনাদের জীবনে এইরকম কোনো ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে
জানাই দিতে পারেন অথবা ইমেল করতে পারেন। ডিসক্রিপশানে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, সেই ইমেল আপনারা চাইলে ইমেলে গল্পটা পাঠাতে পারেন। বন্ধুরা, এই যাত্রায় ইদ্রিস এবং বেলাল ভাই বেঁচে গেল। তো এইরকম আরও একটি ধান কাটার গল্প আছে, যেটা আমাদের বড় ভাই পেন্টা ভাইয়ের সঙ্গে ঘটে যায়। এর থেকেও আরও মজার বিষয় ওই গল্পটাতে আছে। তো আপনারা চাইলে সেই পেন্টা ভাইয়ের গল্পটা অবশ্যই দেখে আসতে পারেন। তো আশা করি সেই গল্পটিও আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।